আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? নেটের সমস্যা নাকি বুঝতেছি না। না হ্যাঁ, অনেকদিন পর। সবার কি অবস্থা? নেটওয়ার্ক তো অনেকে তো হয়তো ভাবতেছিলেন যে মনে হয় যে স্যার মনে হয় ক্লাস নেবে না, এরকম না? হ্যাঁ, তাসফিও ভালো আছে। তাসফি কিন্তু মানে বাসায় চলে এসেছে, একদিন নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। তো একদম উপর থেকে কমেন্ট, হ্যাঁ। আব্দুল্লাহ আল মাসুদ উনি বলছেন যে মামুনি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এনি খান বলছেন যে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর সবার সাথে। হালিমা আক্তার আছেন, সাবিকুন নাহার জুমুর। হ্যাঁ, আসলে ব্যস্ত। ওই আমাদের এখানে যে মানে কম্পিউটার অপারেটর বলেন বা অন্যান্য যে লোকগুলো ছিল ওরা এখন আসে নাই। তারপরে রুদ্র সেন আছেন, সেতু ফায়াজ, সীমা শাহ, সাবিকুন নাহার জুমুর, সজীব সরকার, মাসুম আক্তার ইত্তি, পিঙ্কি রয় রিয়া, ফাতেমা খান, জান্নাত বাকিয়া, আমিনা খাতুন ডিনা, রিফাতুল নবী টুম্পা, পূজা, রাবেয়া আছেন, আমিনা খাতুন আছেন, শর্মিষ্ঠা বণিক আছেন, অনেকেই তো আছেন, আব্দুল কাদের শেখ, তারপরে তানজিনা আক্তার, ফ্রোজেন তামান্নাম, হাসান আলী, লিজা আক্তার। আমি তো বলছি ভাই হারিয়ে গেছে। না না না, হারিয়ে না, ওই যে ফোর্থ এডিশনের বইয়ের কাজ চলে তো এই জন্য। হাবিব আছেন, আরিফ আছেন, আকলিম আকি আছেন, তারপরে ফারিয়া বিন্দু আছেন, স্মৃতি আছেন। যাক, অনেকেই আমাদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু কথা দিছি যে এই কোর্সটা শেষ করে দেবো, যে যে অধ্যায়গুলো প্রত্যেকটা শেষ করে দেবো। শেষ না করে দিয়ে মানে নাজমুল হক আছেন, আজিজুর রহমান, বেলা শেষে, মনিরা মনি, রাবেয়া রাহি, শম্পা আক্তার, জান্নাত বাকিয়া। নেট এমন করছে কেন? আমাদের তো নেট মোটামুটি মনে হয় এখানে ঠিকই আছে, নাকি আমাদের নেট প্রবলেম বলেন তো? ঋতুরাজ কাব্যমালা বইটা পাওয়া যাবে জুলাই শেষের দিকে। হ্যাঁ, ক্লাসগুলো সাজিয়ে দিব। আসলাম তো মাত্র। চায়না খাতুন আছেন, জেরিন আক্তার মিশু, আমিও আছি। গুড। রেমা শীল, টোমাদেব, নিজম, কি বলছেন, নিজম জিনিয়ম নাকি? লিজা আক্তার, নেটওয়ার্ক ঠিক আছে। গুড। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আজকে মূলত এই যে বাস্তব সংখ্যা যে অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়। প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে 1, 2 বা 3, অনেক সময় 4 মার্কও থাকে এই অধ্যায়টা থেকে। শুধু এই বাস্তব সংখ্যা যে অধ্যায়টা, প্রথম অধ্যায়টা, তো একদম সহজ একটা অধ্যায়। আপনি চাইলে বোর্ড সাদা হয়ে যায়। এখন কি সাদা হচ্ছে? দেখেন তো সবাই, বোর্ড তো সাদা হওয়ার কথা না। তারপরে দেখেন, এখন দেখেন সাদা হচ্ছে কিনা। কেন সাদা হচ্ছে বোর্ড আমি বুঝতেছি না। ওই নেটওয়ার্ক প্রবলেম করতেছে নাকি বুঝতেছি না। সাদা হলে তো কি করব? আচ্ছা, সাদা হচ্ছে কেন?
এখানে তো টিস্যু নাই, ক্যামেরা লেন্সটা একটু মুছে দিলে ভালো হতো। লেন্সও ঠিক আছে। আচ্ছা দেখেন সাদা হয় কিনা, এখন দেখেন তো থেকে থেকে সাদা হয়ে যাচ্ছে একদম, এখন ঠিক নাই, ঠিক আছে ওকে। ঠিক যখন সাদা হবে আমাকে বলবেন। ওকে দেখেন আমরা প্রথমে একদম বেসিক থেকে শুরু করব। অঙ্ক, অঙ্ক হচ্ছে আমরা নর্মালি অঙ্ক কোনটা সংখ্যা কোনটা আমরা কিন্তু এটা বুঝি না যে অঙ্ক কোনটা আর সংখ্যা কোনটা। তো আমরা অঙ্ক এবং সংখ্যা যদি বুঝতে চাই, প্রথমে অঙ্ক কোনগুলা, মানে গণনার কাজে আমরা যে সকল প্রতীক ব্যবহার করা, মানে যে প্রতীকগুলো ব্যবহার করি এগুলি হচ্ছে অঙ্ক, বা যে চিহ্নগুলা, এগুলি চিহ্নগুলো কই থেকে শুরু, যেমন আপনি চিন্তা করতে পারেন যে 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে কোন পর্যন্ত 9 পর্যন্ত, আর 0, এই যে 10টা, এই 10টাকে বলা হয় কি অঙ্ক বা প্রতীক বা চিহ্ন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7, এই যে 8, এই যে 9, 10 কিন্তু যাওয়া যাবে না, 0, 9 এর পরে 0। এখানে টোটাল কয়টা হচ্ছে 10টি, এই 10টি হচ্ছে অঙ্ক। এই 10টিকে কি বলা হচ্ছে অঙ্ক বলা হইতেছে। 1 থেকে 9 কিন্তু না, 0 কিন্তু রাখতে হবে, 0টাও কিন্তু অঙ্ক। এখন এই অঙ্কটা দুই প্রকার, একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটা হচ্ছে সহকারী বা সাহায্যকারী অঙ্ক। এই যে 1 থেকে 9 দেখেন এগুলা কিন্তু অঙ্ক, এগুলার কিন্তু সংখ্যা, সংখ্যা আমরা একটু পরে আসতেছি। হ্যাঁ, আগে অঙ্কটাকে বুঝেন। এই যে 1 থেকে 9 এগুলাকে বলা হয় সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক। আর যে 0 যেটা, এটা হচ্ছে সহকারী বা সাহায্যকারী, এটাকে বলা হয় সহকারী বা সাহায্যকারী। কেন সহকারী বলা হয়? 0 তো একা কোনো ভ্যালু নাই, সে কি করে আরেকজনকে সাহায্য করে, তার একা মানে সে 0 পাইছে, তার মানে সে কোনো মার্ক পায় নাই এরকম। তো 0-র কোনো কিন্তু ভ্যালু নাই, এজন্য এটাকে বলা সহকারী। যেমন 1-এর পরে যদি 0 দিই তখন একটা সংখ্যা হবে, তখন এই 0টার ভ্যালু আছে। কিন্তু এই 1-এর আগে যদি আপনি 0 দেন, এই যে যত 0ই দেন, এই 0-র কিন্তু কোনো ভ্যালু নাই, এজন্য 0টাকে কি বলা হচ্ছে সহকারী বা সাহায্যকারী অঙ্ক। আলহামদুলিল্লাহ ভাগ্নে, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, প্রতীক, এই যে এগুলাকে কি বলা হয় 1 2 3 4 5 6 7 8 9 আর 0, এগুলাকে বলা হয় প্রতীক বা চিহ্ন। এগুলার সাহায্যে আমরা ম্যাথটা প্রকাশ করি বা সংখ্যা। এখন সংখ্যা কি? এই যে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা গঠিত হয়। অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য অনেক সময় ভাইবাতে ধরে যে অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য কি। এই যে এক দেখেন, এক বা এখান থেকে যে কোনো একটা, দুইটা, তিনটা, এগুলো আপনি সংখ্যা। যেমন শুধু এক যদি বলি এটা অঙ্ক, আবার সংখ্যাও বলতে পারি। হ্যাঁ, আবার যদি 1-এর পরে 12 নেই, এটা 12 একটা সংখ্যা হয়ে গেল। তার মানে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা হয়, এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা হয়। আপনি যে যত সংখ্যাই দেখেন, যতগুলো সংখ্যাই দেখেন, এই যে এইগুলার সমন্বয়ে, এই 10টার সমন্বয়ে, যেমন আমি যদি বলি যে 507, এটা একটা সংখ্যা, এটা কিন্তু অঙ্ক না, এটা কিন্তু অঙ্ক না, কারণ এখান থেকে আমি 3টা নিয়ে 507 বানিয়েছি। কিন্তু আমি যদি বলি 5, এটা অঙ্ক নাকি সংখ্যা? এটা দুইটাই, এটা অঙ্ক সংখ্যা। এখন মানে সংখ্যার সংখ্যা কি বলছে, সংখ্যার সংজ্ঞাটা কি? এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা কি হবে, এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হবে। আমরা এখন বলতে পারি যে এই প্রত্যেকটা অঙ্ক আবার সংখ্যা, এগুলা অঙ্ক আবার কি সংখ্যা। কিন্তু এটা কিন্তু শুধু সংখ্যা, এটাকে কিন্তু অঙ্ক বলতে পারবেন না। 507টাকে বা 50কে বা 70কে বা আপনি 85 লিখলেন, এগুলা কি? এগুলা শুধু সংখ্যা। যখন একের অধিক মিলিত হয়ে যাবে তখন হয়ে যাবে সংখ্যা। হ্যাঁ, আবার একটা যখন থাকবো, এটা এই একটাকে আমরা অঙ্কও বলতে পারবো, সংখ্যাও বলতে পারবো। এই 8টাকে আমরা অঙ্কও বলতে পারবো, সংখ্যাও বলতে পারবো। তার মানে ভাইবাতে যদি কখনো আসে অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য কি, বুঝিয়ে বলতে পারবেন কিনা বলেন? বোর্ড তো মনে হয় যে এখন মোটামুটি ঠিক আছে না? হ্যাঁ, সংখ্যা হলে এক বা একাধিক দুইটাই হতে পারে। তো তার মানে অঙ্ক আর সংখ্যা কিন্তু আমরা বুঝে গেলাম। এখন দেখেন এই যে এখানে কিন্তু আমাদের আছে যে অঙ্ক কয়টা, অঙ্ক হচ্ছে যে এখানে যে আমরা লিখলাম অঙ্ক 1 থেকে 9 আর হচ্ছে 0, টোটাল 10টি অঙ্ক হচ্ছে। টোটাল কয়টা? 10টা। পরীক্ষায় আসে যে অঙ্ক কয়টি, অঙ্ক হচ্ছে 10টি, 9টি দিলে কিন্তু হবে না। এখন বলতেছে সার্থক অঙ্ক কয়টি, সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। তার মানে সার্থক অঙ্ক হইতেছে 9টি। পরীক্ষায় এটা আসবে যে টোটাল অঙ্ক কয়টি, যদি আসে তাহলে পরীক্ষার হলে অ্যান্সার দিতে হবে 10টি। আর যদি আসে সার্থক অঙ্ক কয়টি, তাহলে বলতে হবে সার্থক অঙ্ক হচ্ছে 9টি। সার্থক অঙ্ক কয়টি?
9টি। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে প্রশ্ন আসবে যে অঙ্ক কয়টি অথবা সার্থক অঙ্ক কয়টি। এরপর আছে সাহায্যকারী বা সংখ্যার মানে অভাব জ্ঞাপক অঙ্ক যেটাকে বলা হয় সাহায্যকারী, একটু আগে বলছিলাম, বা সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক কাকে বলা হয়? শূন্যকে। এটা কাকে বলা হয়? শূন্যকে। এই শূন্য নিয়ে অনেক মজার মজার তথ্য আছে যেগুলা পরীক্ষায় আসে। দেখেন শূন্য নিয়ে যে তথ্যগুলো আমরা এখন জানবো এগুলা পরীক্ষায় আসছে। হ্যাঁ, সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে শূন্য এর ধারণা দেন আর্যভট্ট। তার মানে শূন্য এর ধারণা কোথায় পাওয়া যায়? সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে। সর্বপ্রথম কোথায়? ভারতীয় উপমহাদেশে শূন্য এর ধারণা পাওয়া যায়। কোথায় পাওয়া যায় শূন্য এর ধারণা? এটা কিন্তু বুঝতে হবে, যেখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ, শূন্য এর ধারণা কোথায় পাওয়া যায়? সর্বপ্রথম ভারতে বা ভারতীয় উপমহাদেশে, এটা আসতে পারে। আর শূন্য এর ধারণা দেন কে? এটা দেন আর্যভট্ট। শূন্যের ধারণা দিয়েছে কিন্তু আর্যভট্ট, কিন্তু শূন্য আবিষ্কার করছে কারা? দেখেন ব্রহ্মগুপ্ত। এটা কিন্তু অনেক সময় ভুল হয়, পরীক্ষা কিন্তু এটা আসে যে শূন্যের ধারণা কে দেন, অনেক সময় দেওয়া দিয়ে যে ব্রহ্মগুপ্ত, আবার অনেক সময় বলা হয় যে শূন্য আবিষ্কার করছে কে, উল্টা পাল্টা দিয়ে দেন যে আর্যভট্ট। তা কিন্তু না, শূন্য ধারণা দিচ্ছে আর্যভট্ট, শূন্য আবিষ্কার করছে ব্রহ্মগুপ্ত। এই দুইটা কিন্তু ক্লিয়ার হতে হবে। চাই না আপনি, আমার এখানে নেট সমস্যা নাই। কই, আমার এখানে তো নেট সমস্যা আমি দেখতেছি না। নাকি সমস্যা করতেছে? দেখেন তো ক্লিয়ার কিনা, যে যদি আসে পরীক্ষা আসে শূন্য আবিষ্কার কে করে, তাহলে লিখতে হবে ব্রহ্মগুপ্ত। আর শূন্যের ধারণা কে দিছে, তাহলে দিতে হবে আর্যভট্ট। আর সর্বপ্রথম মানে কোথায়, মানে এই যে মানে সর্বপ্রথম এই দেখেন ভারতীয় উপমহাদেশে শূন্য কোথায় ধারণা দেওয়া হয় বা শূন্য আবিষ্কার হয় কোথায়, এটা বলতে হবে ভারতীয় উপমহাদেশে। এটা জানা থাকতে হবে। হ্যাঁ, নেট ক্লিয়ার? ওকে। এরপরে বলছে শূন্য একটি কিন্তু পূর্ণ সংখ্যা। শূন্য হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটা মৌলিক বা যৌগিক নয়। শূন্য কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, কিন্তু শূন্য হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এটা বুঝতে হবে শূন্য কি সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা। আসতে পারে পরীক্ষার হলে। এখন কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয়? পৃথিবীর যে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করেন এটা অনির্ণেয়। যেমন মানে আমি যদি লিখি এই যে আমি লিখলাম যে অনেক বড়, এটাকে আমি শূন্য দিয়ে ভাগ করলাম, সে কিন্তু কোনো ক্যালকুলেটর চাপতে দেখবেন সে কোনো অ্যান্সার দিতে পারবে না, মানে ইরর দেখাবে। তার মানে এটা হচ্ছে অনির্ণেয় বা অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। এই যে এক্স বাই জিরো ইকুয়াল কি? অনির্ণেয়। আমি কেন এক্স বললাম? এক্স এর মান যে কোনো হতে পারে, শূন্য হতে পারে, 1 2 3 এরকম লাখ লাখ কোটি কোটি যাই লেখেন। এখন বলতে পারেন পরীক্ষায় এইটাও আসছে যে শূন্য বাই শূন্য কি? শূন্য তো একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা বলছি একটু আগে, শূন্য একটা পূর্ণ সংখ্যা। শূন্যকেও শূন্য দ্বারা ভাগ করলে ইনফিনিটি হবে। শূন্যকেও যদি শূন্য দ্বারা ভাগ করেন তারপরেও ইনফিনিটি। এক্স এক্স আমি কি বুঝাইলাম? এক্স দা বুঝাইলাম যে এক্স এর মান যে কোনোটা হতে পারে, যাই যে কোনো সংখ্যা যদি আপনি উপরে দেন, শূন্য নিচে দিলে এটা সবসময় অসংজ্ঞায়িত। এখন পরীক্ষার হলে এইভাবে আসছে, মনে করুন পরীক্ষার হলে আসছে কিভাবে, অনেক কিছু শিখতে পারবেন আজকের ক্লাসে, যে আপনার পরীক্ষার হলে এইভাবে আসছে। দেখেন এইভাবে আইছে 1/x ইকুয়াল 0। এটার ভ্যালু কত? এইটার ভ্যালু কত? এখন দেখেন এটাকে কিন্তু আমরা ট্রান্সফার করতে পারি। এটার নিচে দেখেন এভাবে এটাকে লেখা যায় না, এটার নিচে মনে মনে একটা 1 আছে, তাই না? এখন 1/0 ইকুয়াল x বানানো যায় কিনা, কারণ এটাকে কোনাকুনি গুণ, তো এটাকে এটা এখানে এখানে এটাকে নেওয়া যায়। হ্যাঁ, এইভাবে যদি কোনাকুনি আপনি গুণ করেন, জিরোটা এখানে আসলে এটা এখানে যাইতে পারে, কারণ কোনাকুনি তো গুণ আকারে। তো তার মানে এটা কি? ইনফিনিটি। তার মানে x এর ভ্যালু কিন্তু হচ্ছে ইনফিনিটি এখানে। এটা কিন্তু পরীক্ষায় আসছে, দেখেন এটা ক্লিয়ার কিনা। এই জিনিসটা আমি আরেকটু যদি ব্যাঙ্গে বোঝাই যে 1/x ইকুয়াল 0। ওকে, এটার নিচে মনে মনে একটা 1 আছে, কোনো কিছু না থাকলে নিচে একটা 1 থাকে। এখন দেখেন তো এটাকে আমরা কিন্তু আপনি দেখেন এই শূন্যটা এইখানে, এটা যদি এইখানে দেন, এই যে 0 আর এক্সটা যদি এইখানে দেন, এরা বরাবর গুণ আকারে আসছিল না? দেখেন তো বরাবর গুণ আকারে, এই দুইটা গুণ, এইটা x * 0 1 * 1, এখানেও কিন্তু ওইটাই হইতাছে x * 0 1 * 1। এই জন্য কিন্তু এইভাবে আমরা দিয়ে দিতে পারি। তার মানে 1/0 ইকুয়াল x। তার মানে আমরা বলতে পারি x ইকুয়াল ইনফিনিটি। মানে শূন্য দ্বারা কাউকে কি করা যাবে না? ভাগ করা যাবে না। ঠিক আছে, তার মানে আমরা অনেক কিছু জিনিস কিন্তু শিখলাম, যে শূন্য সম্পর্কে যে তথ্যগুলো দিলাম এগুলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। হ্যাঁ, জব ম্যাথ বই এইভাবে লেখা আছে। এখন এই যে প্রথমে আসছে দেখেন এই প্রশ্নগুলো সমাধান করা লাগবে কিনা। প্রথমে বলছে অঙ্ক কত প্রকার, আমি প্রথমে বলছিলাম অঙ্ক হইতেছে দুই প্রকার। একটা হচ্ছে কি সার্থক অঙ্ক, আর একটা হচ্ছে সহকারী অঙ্ক। তার মানে অঙ্ক কয় প্রকার আমরা পড়ে আসছি? দুই প্রকার। ওইখান থেকে সবগুলা প্রশ্ন আসবে, ওইখান থেকে সবগুলা প্রশ্ন আসবে। দেখেন এরপর আছে কি সার্থক অঙ্ক কয়টি, বলেন আপনারাই বলেন।
এখন বলেন যে সার্থক অঙ্ক কয়টি, আপনারা বলেন, দ্রুত বলবেন। মৃত্তিকা মির্জা বলছেন যে 9টি, একটু আগে আমরা পড়ে আসছি, এগুলা কিন্তু আলোচনা করার কোনো দরকার নাই। এই যে শূন্য আবিষ্কার করেন কে, শূন্য আবিষ্কার করেন কে, একটু আগে আমরা পড়ে আসলাম যে শূন্যর ধারণা দেন কে, আর্যভট্ট। শূন্য সম্পর্কে যে ধারণা দিচ্ছে সে হচ্ছে আর্যভট্ট, আর শূন্যের আবিষ্কার করছেন ব্রহ্মগুপ্ত। ওকে, এগুলো কিন্তু ক্লিয়ার। এই যে দেখেন প্রশ্ন আসছিল x/0 এর মান কত, একটু আগে বুঝাইলাম না, x/0 মানে এক্স কে, এক্স মানে এক্স এর ভ্যালু যে কোনোটা হতে পারে। নিচে যদি শূন্য দেখেন, সহজ হিসাব, নিচে শূন্য দেখলেই ওইটা অনির্ণয় বা অসীম বা ইনফিনিটি। ইনফিনিটি, অনির্ণয় বা অসীম একই জিনিস, একটাকেই বলা হয়। তার মানে x/0, এক্স এর ভ্যালু যে কোনোটা হতে পারে, এটা হচ্ছে অসীম। এরপরে দেখেন একই প্রশ্ন আইছে না, এই যে শূন্য সংখ্যার আদি ধারণা কাদের, একটাকে বলছিলাম না ভারতীয় উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম শূন্যের ধারণা দেওয়া হয়। তার মানে এখানে কিন্তু ভারতীয় দিতে হবে। অনেকে কিন্তু আবার গ্রিক দিয়ে দেন, কারণ গ্রিক সভ্যতাটা অনেক উন্নত ছিল, মনে করেন যে না শূন্য তো তাহলে গ্রিক সভ্যতা থেকে আবিষ্কৃত হয়েছে, তা কিন্তু হয় না, এটা ভারতীয়। তার মানে দেখেন আমরা জবমেদ বইয়ে দেখেন যেভাবে লিখছি, ঠিক একটু পল্লী পারা পরের প্রশ্নগুলো কিন্তু পারা যাইতেছে সব। এই যে নিচের কোনটি সার্থক অঙ্ক নয়, দেখেন এখানে সার্থক অঙ্ক কোনটা নয়। সার্থক অঙ্ক আমরা কি বলছিলাম, 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক, আর শূন্য হচ্ছে সহকারী অঙ্ক। এখানে শূন্য কিন্তু সহকারী অঙ্ক। এগুলো আসলে আলোচনা করার কিছু নাই। এই যে কোন সংখ্যাকে সাহায্যকারী অঙ্ক বলা হয়, একই সাহায্যকারী অঙ্ক কাকে বলছিলাম, শূন্যকে। হ্যাঁ, এই যে 1/x=0 হলে নিচের কোনটি সত্য, একটা কি বলছিলাম না, 1/x=0 বা 1/0=x, একই কথা। তার মানে নিচে 0 এসে পড়ছে, তার মানে এটা ইনফিনিটি। x এর ভ্যালু কত, এই যে x=ইনফিনিটি, আগে কিন্তু আমরা আলোচনা করেছি। 9 নম্বর যে প্রশ্নটা আছে যে y=1/x হলে x এর যে সমস্ত মানের জন্য y এর মান বাস্তব, মানে y এর বাস্তব মান আপনি পাবেন, y এর মান পাবেন কার জন্য। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, একটু আগে কিন্তু আমি বুঝাইছিলাম যে কোন সংখ্যাকে কি দ্বারা ভাগ করা যায় না, 0 দ্বারা ভাগ করা যায় না। এখন এইখানে যত ভ্যালু দেন, 1 দেন, তারপরে x এর ভ্যালু, আপনি যে কোনো 1 2 3 4 5 ডট ডট কোটি কোটি ভ্যালু আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই x এর জায়গায় আপনি কি দিতে পারবেন না, শূন্য দিতে পারবেন না। শূন্য দিলেই তো এই ফাংশনটা শেষ, এটা ইনফিনিটি চলে আসবে। তার মানে আমাদের বলছে যে y এর ভ্যালু আপনি কার জন্য পাবেন, শূন্য বাদে যে কোনো মানের জন্য। এই নিচে যদি শূন্য দেন তাহলে এটা কি হয়ে যাবে, অনির্ণয় বা ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে জিনিসটা বুঝছেন কিনা, এটা নিচে কেন 0 দেওয়া যাবে না। এই জন্য আমরা বলবো যে সমস্ত বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা আপনি দিতে পারবেন, -1 বাদে সমস্ত বাস্তব সংখ্যা না। -1 কেন, -1 নিচে দিলে আমরা একটা ভ্যালু পাইতেছি, 1 ও দিতে পারতেছি, কিন্তু আমি শূন্য বাদে সমস্ত বাস্তব সংখ্যা, শূন্যটা আমি দিতে পারবো না। এই 1 এর নিচে আমি কখনো শূন্য দিতে পারবো না, x এর জায়গায় শূন্য দিলে এই ফাংশনই থাকবে না, এটা ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হয়ে যাবে। গুড, ঠিক আছে, ক্লিয়ার তো না। এখন আসে সংখ্যা, একটু আগে আমরা কিন্তু বলে ফেলছি যে সংখ্যাগুলো কিভাবে হয়েছে। ওই যে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে আর শূন্য, এইটা মিলেই তো এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা। আমরা বলছিলাম 8 কি, 8কে আপনি সংখ্যাও বলতে পারেন আবার অঙ্কও বলতে পারেন। কিন্তু যখন আমি 81 দিয়ে দিলাম, 8 নিলাম আর 1 নিলাম, তখন কি 1 এর অধিক মানে 2টা নিলাম, 2টা নিয়ে 81 একটা সংখ্যা হলো। আমি 3টা যদি নেই, 1 5 3 নিলাম, এই তিনটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা, এটা হয়ে গেল কি 153। তার মানে আবার 130ও দিতে পারেন, কোনো সমস্যা নেই, শূন্যটাও নিতে পারেন। তার মানে সংখ্যা কি, অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়, তাই না। আপনি এখানে কিন্তু বলতে পারেন যে প্রত্যেক অঙ্কই সংখ্যা, কিন্তু প্রত্যেক সংখ্যা কি নয়, অঙ্ক নয়। হ্যাঁ ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, কালকে আসতেছে, ফাইনাল করে দেন। ওকে, কোনো সমস্যা নেই, একটা হলেই হলো। ও ভালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কইছে যে আমি তো ভাই ম্যাজিক ম্যাথে চাকরি করি। আমরা আচ্ছা ঠিক আছে, মানে সব ওই সব বাংলা বাজারে ওকে, 100 টাকা ভাড়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওকে ফাইনাল কথা দিয়ে ফেলাইলাম। ঠিক আছে ঠিক আছে, ওকে। ঠিক আছে, এখানে দেখেন তাহলে আমরা কিন্তু একটা কথা বলতেই পারি যে প্রত্যেকটা অঙ্কই, এই যে 1 2 3 4 5 6 7 8 9, এরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক আবার শূন্য, এরা কিন্তু প্রত্যেকেই অঙ্ক, প্রত্যেকটাকে অঙ্ক, আবার এগুলো সংখ্যাও,
এগুলাকে অঙ্ক বলতে পারি, সংখ্যাও বলতে পারি, কিন্তু এখান থেকে আমি যে কোনো দুইটা নিলাম, মনে করেন 46টা নিলাম, এটা কি শুধু সংখ্যা, এটাকে কিন্তু আপনি অঙ্ক বলতে পারবেন না। অঙ্ক বলতে পারবেন যখন আলাদা আলাদা লিখতে পারবেন, 4 বা 6, তখন অঙ্ক সংখ্যা দুইটাই বলা যাবে। তার মানে বুঝছেন কিনা আমি এতক্ষণ যা যা আলোচনা করলাম। এখন আসেন এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা জব ম্যাথ বইয়ে এইভাবে দেওয়া আছে, কি অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়, তাই না? আমরা একটু দেখলাম অঙ্ক দিয়ে কি তৈরি হয়, সংখ্যা। বাইনারি সংখ্যায় 2টি অঙ্ক ব্যবহৃত হয়, এটা দিয়ে দিছি, জাস্ট বাইনারি নামটা এখানে আলোচনা করবো না, বাট বাইনারি সংখ্যায় অনলি 2টা অঙ্ক। আর এই একের ভ্যালু বাইনারি সংখ্যায় এই একের ভ্যালু ধরা হয় 10, একের মান কত 10। এটা জাস্ট মনে রাখেন যে বাইনারি সংখ্যায় 2টা অঙ্ক ব্যবহার হয়, মানে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়, এইটা মনে রাখতে হবে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে দেখেন, এটা মনে রাখতে হবে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে শূন্য আছে কয়টি? শূন্য আছে 11টি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে শূন্য 11টি, 1 আছে 21টি। 1 21 শূন্য 11, শূন্য আছে কয়বার? 11 বার একের থেকে, আর 1 আছে 21। আর আপনি 2 থেকে 9 পর্যন্ত দেখেন প্রতিটি সংখ্যা আছে কয়বার? 20টি করে। 2 থেকে 9 পর্যন্ত, 2 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যা আছে কয়বার? 20 বার। তার মানে আপনি একটা জিনিস দেখেন যে শূন্য আছে 11টি, 1 আছে 21টি, 2 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যা আছে 20টি করে, মানে সবচেয়ে বেশি এখান থেকেই আসে যে 2। মানে এই প্রশ্ন হবে এইভাবে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 3 আছে কয়বার, বা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 7 আছে কয়বার, বা আপনার বলতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 5 আছে কয়বার, তখন কিন্তু প্রত্যেকটাই কিন্তু 20। জাস্ট মনে রাখেন 0 আর 1, 0 আছে 11 বার, 1 আছে 21 বার, 0 11 1 হচ্ছে 21। আর বাকি যে সংখ্যাগুলো আছে 2 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যা আছে 20টি করে। ঠিক আছে, এটা বুঝছেন কিনা? 2 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যা কয়টি করে আছে? 20 পর্যন্ত। এখন দেখেন এখান থেকে কিভাবে প্রশ্ন তৈরি হয়, দেখেন কিভাবে প্রশ্ন আসে। এই বেসিকটা আপনি পড়ে ফেলছেন, এখন প্রশ্ন দেখেন যে সংখ্যা কি দিয়ে তৈরি হয়। একটু আগে কিন্তু বলছিলাম সংখ্যা তৈরি হয় কি দিয়ে? অঙ্ক দিয়ে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? 2টি, 0 আর 1। ঠিক আছে, যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো কতটি 5 পাবে? তাহলে 2 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা আছে 20টি করে, তার মানে 20টি পাবো। এই যে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 সংখ্যাটি কতবার? তার মানে এই যে 2 থেকে 9, তাই না? আমাদের সিরিয়ালে এটা আছে 20টি। এই যে প্রত্যেকটাই কিন্তু আপনি পারবেন, এগুলা কিন্তু কোনো প্রশ্ন না। এরপরে দেখেন 1 থেকে 100 পর্যন্ত গুনতে 8 সংখ্যাটি কতবার? 28তম বিসিএস এর প্রশ্ন। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে, এটা তো মুখস্থ, আমার তো নিজেরই মুখস্থ যে 0 আছে 11 আর 1 আছে 21, আর 2 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যা 20, সোজা হিসাব। এটা মনে রাখেন। এই যে 1 থেকে 100 পর্যন্ত গণনা করলে 8 সংখ্যাটি কোথায় পড়ছে? 2 থেকে 9 এর মধ্যে, তার মানে আছে কয়বার? 20 বার। কয়বার আছে? 20 বার। লিজা আক্তার বলছেন 0 আছে 11টি, 1 আছে 21টি, বাকি 2 থেকে। গুড। নতুন বই পাবেন জুলাইয়ের শেষের দিকে। তারপর আসেন এই যে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা, এখান থেকে যা যা পড়তে হয় ওইটা দিয়ে দিই। হ্যাঁ, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1টা 9, দেখেন। আবার 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? শুধু 1, আবার শূন্য দেওয়া যাবে না। হ্যাঁ, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন যদি বলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা 9, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে এই 1-এর পরে একটা শূন্য। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 2টা শূন্য, মানে একটা শুরু দিতে হবে, খালি 0 দিতে হবে না। আবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখেন এই যে 1-এর পরে 3টা শূন্য। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা। বুঝছেন কিনা? গোলাম মোর্শেদ সোহেল এতক্ষণে সালাম দিয়েছেন, অনেক পরে আসছেন। হ্যাঁ, এখন দেখেন পরীক্ষায় এখান থেকে কি কি আসে এটা যদি জানা থাকে। এখানে বলা আছে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি, একটু আগে পড়ে ফেললাম যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, আবার 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি চাই তাহলে 1। ঠিক আছে, 5 অঙ্কের বৃহত্তম, এই যে এখানে আসেন, এগুলো হচ্ছে মজার অঙ্ক, যে এগুলো মজার অঙ্ক, পরীক্ষার হলে এগুলা এমনিতেই পারা যায়। এখানে কি বলতেছে 5 অঙ্কের বৃহত্তম, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9, 5টা 9। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যে 1 2 3 4 5। এখন হইতেছে এইখান থেকে এটা কি বলছে? যোগ করতে বলছে, তাহলে আমরা যোগ করে দিই, এখানে যোগ করে দিই, আপনি জাস্ট যোগ করে দেন। এখানে কি হবে দেখেন 9 9 9 9 10, যোগফল এইটা। এইটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক সিনিয়র অফিসার আসছিল।
হ্যাঁ, আমাদের ফ্রি ক্লাস শুরু হবে, ওইখানে যারা বেশি বেশি শেয়ার করবে তাদেরকে বই গিফট করা হবে। স্যার এগুলো ফ্রি ক্লাসও করাইছেন? আমার মনে নাই ফ্রি ক্লাসও করাইছে এগুলা। আমি বোর্ডের সামনে থেকে গেলে সাদা হয়ে যায়, তার মানে এটা ফোকাস মনে হয় প্রবলেম, আমি তাহলে বোর্ডের সামনে থাকি। ঠিক আছে, নেটওয়ার্কেও আজকে একটু প্রবলেম, কেন এটা হইতেছে বুঝতেছি না। আচ্ছা দেখেন এরপরে কি আছে দেখেন, 29তম বিসিএস এর একটা প্রশ্ন। আমাদের বলা আছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। 4 অঙ্কের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, এক লিখে কয়টা শূন্য দিতে হবে? 4টা শূন্য। তাহলে 5টা অঙ্ক হলো 1 2 3 4 5। আর এটার সাথে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কয়টা নয়? 4টা নয়। এটা যোগ করতে বলছে। 10,000 এর সাথে 9,999 যোগ, তাহলে কত হবে? 19,999 নাকি? ও এটা কি চাইছে? অন্তর চাইছে, সরি, বিয়োগ করবো বললে আমি যোগ করে ফেলছি, এখানে বিয়োগ করতে বলছে। এখন দেখেন 10,000 থেকে 9,999 বিয়োগ করবেন, তাহলে 1 থাকে না? ওইভাবে করার দরকার নাই, জাস্ট থাকেই 1। এখানে একটা একই থাকবে, 9 আছে 10 হবে 1 হইলে, মানে 10,000 থেকে 9,999 বিয়োগ করলে কত থাকবে? একটা 1 থাকবে, আর কিছুই কিন্তু থাকবে না। এগুলো কিন্তু মুখোমুখি করতে পারবেন। তারপরে আসেন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত হবে? এগুলো পারা যাবে না। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 2 3 4, এটা বিয়োগ করলে কত হবে? 8,000। এই যে এখানে শুধু একটা 8 হবে আর একটি 9 হবে। ঠিক আছে, এগুলা ক্লিয়ার, এগুলা পারা যাবে। এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে, এগুলা করে নেবেন। হ্যাঁ, এই যে প্র্যাকটিস গুলো করে নেবেন। এরপর আছে নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন। দেখেন নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করে বৃহত্তম, মনে করেন আমি অঙ্ক নিলাম এইটা 0 1 2, এই 3টা অঙ্ক নিছি। এইটা ব্যবহার করে প্রথমে যদি আমরা বৃহত্তম সংখ্যা গঠন করি, বৃহত্তম সংখ্যা মানে কি? বড় থেকে ছোট সাজাতে হবে। তো বড় কত? 2, ছোট কত? 1 0, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এই অঙ্কগুলো ব্যবহার করে। হ্যাঁ, এখন এই অঙ্কগুলো ব্যবহার করে যদি ক্ষুদ্রতম সংখ্যা নিই, এই অঙ্কগুলা ব্যবহার করে যদি ক্ষুদ্রতম সংখ্যা নিই, তাহলে আমরা কি করব? ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? এইভাবে কি সাজাবো? 0 1 2, এটা সাজালে কি সার্থক অঙ্ক হইতেছে? 3 অঙ্কের, কিন্তু আমি বলছি 3 অঙ্কের হইতেছে না, তার মানে একটা আগে দিতে হবে। সবচেয়ে ছোট সংখ্যা যেখানে থাকবে ওইটা আগে দিতে হবে, এরপরে 0, এরপরে 2। যেমন এটা না থাকে যদি এটা থাকতো, যেমন 0 3 5, এইটা ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা যখন গণনা করবেন, এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 0 তো নেওয়া যাবে না, সবার আগে নিতে হবে ক্ষুদ্রতম সংখ্যা, এরপরে 5, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। আর বড় সংখ্যা তো সবাই পারবেন, 5 3 0 বৃহত্তম সংখ্যা। তার মানে ক্ষুদ্রতম সংখ্যা গণনা করতে হলে এখানে যে ছোট সংখ্যাটা আছে ওইটা আগে নিতে হবে। ঠিক আছে, এখন আসেন দেখেন এই অঙ্কটা কতবার আসছে। 31তম বিসিএস আর অন্য অন্য চাকরির পরীক্ষায় হিউজ পরিমাণ আসছে, প্রাইমারিতেও আসছে 2019-এ। বলছে যে এই অঙ্কগুলা ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। এখন 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? বৃহত্তম সংখ্যা তো সহজ, 0 1 2 3। ঠিক আছে, এটা দিয়ে প্রথমে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা গণনা করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? বড় থেকে ছোট সাজাতে হবে, এটা সবাই জানি। এখন ক্ষুদ্রতম সংখ্যা সাজাতে হলে সবার আগে ছোট সংখ্যা নিতে হবে, সবচেয়ে ছোট যে সংখ্যা, শূন্য বাদে ছোট সংখ্যা কত আছে? 1, এরপরে শূন্যটা দিয়ে দিতে হবে, এরপরে আবার ক্রমান্বয়ে সাজাতে হবে। তাহলে এটা বৃহত্তম সংখ্যা, এটা ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 3210 আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1023। এই দুইটার বিয়োগফল কত হয়? এটাই চেয়েছে। সহজ না? সহজ কিনা? আচ্ছা, নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, এরপরে দেখেন একই অঙ্ক, এই যে 0 1 2 3 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি যোগফল চাইছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে বড় থেকে সাজান ছোট দিকে। আর ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এখানে 1 হচ্ছে সবচেয়ে ছোট, একটা আগে নিতে হবে, এরপরে 0, তারপরে সাজান ছোট থেকে বড়। এখন এই দুইটা যোগ করে দেন।
এরপরে আসেন এই যে এটা দ্বারা গঠিত বিজোড় সংখ্যা গঠন করা যায়, এগুলো দ্বারা আমাদের বলছে যে 2, 3 এবং 4 দ্বারা 3 অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়। এই দেখেন এই যে এই অঙ্কটা বুঝতে হবে, বিজোড় সংখ্যা তখনই গঠন করতে পারবেন। বিজোড় সংখ্যা কাকে বলে? কোন অঙ্কের শেষে যদি বিজোড় মানে অড নম্বর গুলো থাকে, যেমন এখানে যদি 243 এটা কিন্তু বিজোড় না, কিন্তু আমি যদি এটা নেই 243 এটা কিন্তু বিজোড় সংখ্যা, শেষে একটা বিজোড় মান থাকতে হবে। তো এইখান থেকে আমরা বিজোড় সংখ্যা যদি আমরা গঠন করতে চাই, এই যে এখানে একমাত্র এখানে বিজোড় কে আছে, বিজোড় অঙ্ক আছে 3 বা বিজোড় সংখ্যা আছে 3, এটা থাকতে হবে লাস্টে। তো দেখেন এইটাকে লাস্টে ফিক্স রাখেন, তাহলে এই দুইটা অঙ্ক এটা তো আমরা নিয়েই গেলাম, এই দুইটা অঙ্ক আছে, একবার 2 ফোন নিলাম, এই দুইটা অঙ্ককে আপনি কয়বার সাজাইতে পারেন? 4, 2 এটাই তো করতে পারেন। লাস্টে তো আমরা 3 আগে ফিক্সড করেছি, তার মানে কয়টা বিজোড় সংখ্যা গঠন করা যায়? 2, 3, 4 ব্যবহার করে 2টা বিজোড় অঙ্ক গঠন করা যায়, এর চেয়ে বেশি কিন্তু আমরা সাজাতে পারবেন না। দেখেন 2, 4 তো এটা জোড়, এদের আমি লিখলাম, 3 আমি একবার নিলাম, এই যে বিজোড়টা লাস্টে থাকতে হবে, এই 3টা লাস্টে রাখতে হবে, আবার ওই 3টা লাস্টের, এই দুটোকে আপনি কি করতে পারবেন? 4 এবং 2 হিসাবে সাজাতে পারবেন, আর কিন্তু কিছু করতে পারবেন না। ঠিক আছে, আমি তো ভাবছিলাম আজকে অনেক অঙ্ক করাবো, এগুলো তো প্র্যাকটিস করলে এগুলো পারবেন। আমরা অঙ্কের স্বকীয় মান আর স্থানীয় মান, দেখেন এই জিনিসটা আমি বুঝাবো, এই জিনিস একটু মনে রাখতে পরীক্ষার হলে হুট করে চলে আসে। যেমন আমি এক্সাম্পল যদি এইটাই দিই, এই অঙ্কে স্বকীয় মান আর স্থানীয় মানকে, স্থানীয় মান হচ্ছে কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে মান প্রকাশ করে ওটাকে বলা হয় স্থানীয় মান। যেমন আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, এই 6 অঙ্কটার এটার স্বকীয় মান আর স্থানীয় মান দুইটাই কিন্তু 6, কারণ এটা এককের করে, আর এটা দশক, আর এটা আছে শতকের করে। তো যখন আমরা স্থানীয় মান প্রকাশ করব, এই যে 6, 6, 6 এটা স্থানীয় মান যদি প্রকাশ করি, ছোটবেলায় এইভাবে লিখতাম 6 × 1, মনে আছে কিনা? এইটার স্থানীয় মান কত হবে? 6 × এটা কত? একক দশক, এজন্য 10 দ্বারা গুণ। এটার স্থানীয় মান কত হবে? 6 × 100 মানে 00, মানে 600, এইভাবে গুণ করতে হবে। আরেকটা যদি থাকতো এটা, আর এই যে এইটারই স্বকীয় মান যদি চিন্তা করি, এটার স্বকীয় মান 6, এইটারও স্বকীয় মান 6, এইটারও, মানে এটার অবস্থানের জন্য কোনো ভ্যালু নাই, এটার মান স্বকীয় মানের কথা চিন্তা করলে সবগুলার। এখন আপনি এইভাবে না বুঝে যদি এটা চিন্তা করেন, এটা দিয়ে তো বোঝা গেল, মনে করেন 325 নিচ্ছি, এটার কি প্রথমে যদি স্বকীয় মান চিন্তা করি, এটাও 5, এটাও 5, 5 না সরি, এটা তো 5 ছিল, এটা 2 এবং এটা 3, কিন্তু এটা যদি স্থানীয় মান চিন্তা করি, দেখেন এটা 5 হবে, কারণ 5 × 1 5, এটা হয়ে যাবে কত? 2 × 10 মানে 20 হয়ে যাবে। এরপরে এটার কত হবে? 3 × কত? 100, মানে এটা একক, এই জন্য 1 দ্বারা গুণ। এটা দশক, 10 দ্বারা গুণ। এটা শতক, এটা কয় দ্বারা? 100 দ্বারা গুণ। এখন এখানে যদি একটা 60 থাকতো, তাহলে এটা কি? এটা 1000 দ্বারা গুণ করতে হতো। ঠিক আছে, এই যে এইভাবে স্থানীয় মান হচ্ছে তার অবস্থানের জন্য এরপরে দেখেন, এখন এই যে এইখানে এসে আমরা যখন দেখেন এটার বলছে যে এই অঙ্কটা প্রশ্নটা কি বলছে, এই যে এটার সংখ্যাটিতে সর্ববামের 6 এর মান কত? সর্ববাম কোনটা? দেখেন তো এখানে সর্ববাম, এটা ডাইনের, এটা সর্ববামের সংখ্যা কোনটা? 6, 6 এর কি চাইছে? স্থানীয় মান চাইছে। স্থানীয় মান, এটা স্থানীয় মান কত? শুধু 6। এরপর এটা স্থানীয় মান 6 × 10, এরপর এটা স্থানীয় মান 3 নম্বরটা 6 × 100, তার মানে সর্ববামের এই যে এইটারটা চাইছে, এইটারটা কত হবে? একক, দশক, শতক, এই জন্য 100 দ্বারা গুণ। ঠিক আছে, এখন যদি বলতো এটার সক্রিয় মান কত? সক্রিয় মান কিন্তু শুধু 6, সক্রিয় মান হবে শুধু 6, পরীক্ষা কিন্তু আসে। এই যে এইটাই দেখেন, এই অঙ্কের বলছে সর্ব ডানের কোনটা? এই যে এটা ডানের অঙ্ক, এইটার স্থানীয় মান এটা কোথায় আছে? এই ডানের অঙ্কটা একক, তার মানে শুধু 5 হবে। এটার স্থানীয় মানও 5, সক্রিয় মানে এককের ঘরের স্থানীয় মানও যা, এককের ঘরের স্থানীয় মানও যা, সক্রিয় মানও সেম। এখন যদি আসি যে এই অঙ্কগুলা দেখেন, সবচেয়ে মজার অঙ্ক আসেন যে এটা, হ্যাঁ
এখানে বলছে যে একটি সংখ্যার শতক, দশক, একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে পি হচ্ছে শতকের অঙ্ক, কিউ হচ্ছে দশক এবং এককের অঙ্ক হচ্ছে আর। তাহলে এককের অঙ্ক কয় দ্বারা গুণ করতে হবে? শুধু 1 দ্বারা, তার মানে আরই থাকবে। এটা কি দশকের অঙ্ককে 10 দ্বারা, তার মানে 10 কিউ। শতকের অঙ্ককে পি, তার মানে এটা 100 পি। তো সংখ্যাটি কি হবে? এই প্রত্যেকটার সাথে যোগ চিহ্ন দিয়ে দিতে হবে। তার মানে দেখেন আর 10 কিউ 100 পি কোথায় আছে দেখেন, আর 10 কিউ 100 পি। বুঝছেন কিনা? এটা যদি বুঝেন তাহলেই হবে। এটা বুঝছেন কিনা? 24 নম্বর। এরপরে একই অঙ্ক আছে এখানে। এরপরে কি আছে? বাস্তব সংখ্যা আছে। বাস্তব সংখ্যার সংজ্ঞা যদি আপনারা জানেন, বাস্তব সংখ্যা তো একদম সহজ। আমি তো অনেক কথা বলে ফেলছি আজকে। হ্যাঁ, বাস্তব সংখ্যাটা হচ্ছে শূন্য সহ, শূন্য সহ, এই যে শূন্য সহ, শূন্যর এই দিকে থাকে কি ঋণাত্মক মানগুলা, -1, -2, -3, আচ্ছা যাই হোক, এই যে শূন্য সহ সকল ধনাত্মক, এই যে এই দিকে থাকে 1 2 3 ডট 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 ডট, এদিকেও ডট ডট। যদি চিন্তা করেন যে শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। শূন্য থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে, তাহলে এটাকে কি বলা? আপনি এগুলা মানে মাইনাসের যে কোনো সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা, আবার ধনাত্মক যে কোনো সংখ্যা আপনি চিন্তা করেন বাস্তব সংখ্যা, শূন্যটা বাস্তব সংখ্যা। তার মানে শূন্যটা কিসের মধ্যে পড়ে? শূন্যটা বাস্তব সংখ্যা। আমিনা খাতুন বলছেন যে প্র্যাকটিসের 1 নম্বরটা করে দেন। ওকে করে দিচ্ছি। প্র্যাকটিসের 1 নম্বরটা এই যে এখানে, এটা আমি করে দিয়ে যাচ্ছি। এই যে এখানে বলছে কোন সংখ্যার একক, একক তাহলে কোনটা? এক্স এই হিসাবে। দশক কোনটা বলতেছে যেহেতু ওয়াই, এবং শতক কোনটা? জেড। তার মানে কাকে কয় দ্বারা গুণ করতে হবে? এককটা 1 দ্বারা, তাই না? শুধু এক্স। এটা কত? দশক। এটা 10y। এটা শতক, 100 দ্বারা গুণ। শতক থাকলে প্রত্যেকটার আগে যোগ চিহ্ন দিয়ে দিন। এখন এরা উল্টে লেখছে যে 100z, 100z কোথায় আছে? এখানে 100z। 10y, ওকে 10y x, এখানে আমরা সাজাই নাই, তার মানে এইটা আর এটা তো একই জিনিস। তো বুঝছেন কিনা? প্র্যাকটিস 1, আমিনা খাতুন রিনা, ক্লিয়ার? তার মানে বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে শূন্য থাকবে, ধনাত্মক সংখ্যাও থাকবে, ঋণাত্মক সংখ্যাও থাকবে, এটাকে বলা হয় বাস্তব সংখ্যা। শূন্য, ধনাত্মক, ঋণাত্মক, এগুলাকে বলা হচ্ছে যে বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মূলদ সংখ্যা, এগুলা নিয়ে তো বিস্তারিত আলোচনা হবেই। আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ, অমূলদ, বাস্তব সংখ্যাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। এখন মূলদ অমূলদ নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব এইখানে না, এইখানে আলোচনা করব না, মানে আমরা পরে মূলদ এবং অমূলদ বিস্তারিত আলোচনা করতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। এখন বাস্তব সংখ্যার একটি আছে যে বাস্তব সংখ্যা যে যোগ ও গুণের ক্ষেত্রে বিনিময় সূত্র মেনে চলে। যেমন কিরকম বিনিময় সূত্র? এটাকে বলা হয় কি a প্লাস বি এবং বি প্লাস এ, এটা সেম বাস্তব সংখ্যার ক্ষেত্রে। আবার এ বি আর বি এ, এগুলো সেম। কেন সেম? প্রথমে লিখলাম a প্লাস বি আর বি প্লাস এ, একই ভ্যালু দেয় না? যেমন a এর মান আমি ধরলাম 5 যোগ বি এর মান ধরলাম কত? 2। এখন আপনি যদি এইটা যে ভ্যালু দিব, আবার এইখানে বি এর মান আমরা কত ধরছিলাম? 2, ওকে 2 বসান, আর এইখানেও বি এর মান 5, একই ভ্যালু দেয় না বাস্তব সংখ্যার ক্ষেত্রে? দেখেন এটাও 7, এইটাও 7, কোনো পার্থক্য আছে না? গুণের ক্ষেত্রে সেম, a এর মান আমরা কত ধরছিলাম? 5, আর বি এর মান ধরছি 2। আবার এখানে বি এর মানটা কত? বি এর মান তো 2, আর a এর মান, বি এর মান 2, a এর মান 5, গুণ করলে দেখেন এইদিকেও 10, এইদিকেও 10। তার মানে বাস্তব সংখ্যা বিনিময় সূত্র, এগুলোকে বলা হয় বিনিময় সূত্র, যে a প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, আবার এ বি ইকুয়াল বি এ, মানে উল্টাই দিলেও একই ভ্যালু আসে। হ্যাঁ, শূন্য, ধনাত্মক, ঋণাত্মক যে কোনো সংখ্যাকে বর্ণ করলে ধনাত্মক সংখ্যা পাওয়া যায়। হ্যাঁ, বাস্তব সংখ্যা যে সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক সংখ্যা পাওয়া যায় তাকে বাস্তব সংখ্যা। অত কঠিন ভাবে না যে আমরা সহজভাবে বলে দিছি। হ্যাঁ, এখন আসেন এই যে বাস্তব সংখ্যা কয় প্রকার, একটু আগে বলে দিছি যে বাস্তব সংখ্যা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মূলদ আর একটা অমূলদ। এরপরে হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে অবৈধ উপাদান, এটা একটু মনে রেখে দেন।
এটা নিয়ে এক সময় আলোচনা করব অবৈধ উপাদানগুলো কি কি। হ্যাঁ, বাস্তব সংখ্যার ক্ষেত্রে অবৈধ উপাদান হচ্ছে 0 এবং 1, এটা জাস্ট মনে রেখে দেন। এরপরে বলছে বাস্তব সংখ্যাকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়? বাস্তব সংখ্যাটাকে এটা দ্বারা, কেন এটা দ্বারা প্রকাশ করা হয়? বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নম্বর। তো এইখানে আর নিয়ে এটাকে বলা হয় বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। দেখেন এমন কোন জিনিস নেই যে আলোচনা না হচ্ছে। এখন ABC বাস্তব সংখ্যা যদি হয় তাহলে এই যে A প্লাস B প্লাস C আমাদের বলতেছে এটার ক্ষেত্রে কোনটা একই রেজাল্ট দিবে। এইখানে দেখেন এইটা যে কথা আর এইটা কিন্তু একই কথা, A প্লাস C প্লাস B একই না? আপনি ভ্যালু বসাই দেন A প্লাস B প্লাস C, আবার A প্লাস C প্লাস B একই জিনিস। তার মানে এইটার এটা কিন্তু সেম বাস্তব সংখ্যার ক্ষেত্রে, এইটার এইটা সেম কথা। তারপরে আসেন এখানে বলছে ABC বাস্তব সংখ্যা A লেস দেন B C গ্রেটার দেন 0 হলে নিচের কোনটি সঠিক? এই যে এই ধরনের অঙ্ক করতে হলে, এই ধরনের অঙ্ক করতে হলে আপনাকে ইচ্ছামতো মান বসাই দিতে হবে। ইচ্ছামতো মান কি? এটা কি, এটা কি বোঝায়? যেদিকে এই মুখটা হা করা থাকবে সেটা হচ্ছে বড়, এ ছোট, এটাতে বুঝতেছে A B এর চেয়ে ছোট, A এর ভ্যালু B এর চেয়ে ছোট, কারণ B টা হবে বড়। এই মুখটা কার দিকে দেখেন, মুখটা যার দিকে থাকবে সেই বড়, মানে A এর থেকে B বড়। আর এরা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কি আপনি যে কোনো ভ্যালু ধরতে পারেন। সাপোজ আমরা A এর ভ্যালু যদি 1 ধরি, B এর ভ্যালু আমরা 2 3, মানে A এর থেকে বড় হতে হবে, তাহলে আমরা 2 ধরলাম, যেটা 1 থেকে 2 বড়। আবার বলতেছে C গ্রেটার দেন 0, সিটা কি? C হচ্ছে 0 থেকে বড়, সিটা কি 0 থেকে বড়, এই যে এইদিকে বড়, মানে এই যে মুখটা কোন দিকে, এইদিকে, সেই বড়। 0 থেকে C এর ভ্যালু বড়, 0 থেকে বড় কত? 1 2 3 4 5 6, আপনি যে কোনো এই ভ্যালুটা আমরা 3 ধরে নিলাম যে 0 থেকে বড়, ঠিক আছে? তার মানে A এর ভ্যালু 1, B এর ভ্যালু 2 এবং C এর ভ্যালু আমরা 3 ধরলাম। কেন ধরলাম? আমরা কিন্তু কন্ডিশন A হবে B এর চেয়ে ছোট, মানে B এর মান যদি 5 ধরেন, A এর মান আপনি 0 1 2 3 4 পর্যন্ত ধরতে পারেন, 5 ধরতে পারবেন না, সমান না। আবার C এর মানটা 0 থেকে বড় যে কোনো ভ্যালু ধরতে পারেন। তার মানে আমরা ধরলাম A এর মান 1, B এর মান 2 এবং C এর মান 3। এখন এখান থেকে আমরা AB বের করব। প্রথমে AB কত হচ্ছে? AB 1 into 2 ইকুয়াল কিন্তু 2 পাইতেছি, তাই না? AB হচ্ছে, AB এর ভ্যালু হচ্ছে 2। আবার BC লাগবে, আমরা দেখতেছি BC সমান কত? BC, B এর ভ্যালু কত? 2, আর C এর ভ্যালু, BC মানে 6। আবার আমরা দেখতেছি আরেকটা কম্পেয়ার করছে AC, তার মানে তিনটা বের করে ফেলি। AC এর ভ্যালু কত? 1, C এর ভ্যালু কত? 3, তার মানে 3। এখন দেখেন AB এর ভ্যালু 2, BC এর ভ্যালু 6, AC এর ভ্যালু 3। এখন আপনি অন্যান্য মান দিলে অন্যান্য ভ্যালু আসবে, কিন্তু এখন আমাদের কোনটা সঠিক? AB ইকুয়াল BC, দেখেন তো AB আর BC কি সমান হয়েছে? না, এটা কিন্তু কাটা, কারণ এখানে 2 এখানে 6, এটা কিন্তু সমান না। আবার AB গ্রেটার দেন BC, কি বলতেছে? AB গ্রেটার দেন BC, AB এর মান কি BC এর চেয়ে বড়, এই যে যার দিকে মুখ থাকবে সে বড়। দেখেন তো AB এর মানটা 2 আর BC এর মান 6, এটা উল্টো বলছে না? AB এর মানটা কি BC এর চেয়ে বড় হইতাছে? BC তো বড় হইতাছে, তাই না? BC 6, এটা AB এর মান BC এর চেয়ে বড় না, ছোট। AB এর মানটা 2 6 এর চেয়ে ছোট, এইজন্য এটাও সঠিক না। এখন বলতেছে AC এর চেয়ে BC বড় হবে, মুখটা ওইদিকে, কে বড় হবে? BC এর বড়, BC বড়। তো AC কত? 3 আর BC কত? 6, তার মানে এখন 3 এর চেয়ে 6 বড় না? আসলে তো বড়। এই যে AC লেস দেন BC, এটা সত্য কিনা দেখেন, 3 এর চেয়ে 6 বড়, তার মানে এটা কিন্তু সত্য, তার মানে এটাই কিন্তু সঠিক অ্যান্সার, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। হ্যাঁ, মুখ যার দিকে সেই বড়, এটা আপনারা এইভাবে করে নিতে হবে, কিছু করার নাই, এগুলো সহজ জিনিস। এই যে একই অঙ্ক। এরপর আছে অবাস্তব সংখ্যা। এখন অবাস্তব সংখ্যার সংখ্যাটা যদি আমি দিয়ে দিই, যে কোন সংখ্যাকে বড় করলে যদি ঋণাত্মক মান পাওয়া যায় তাকে অবাস্তব সংখ্যা বলে। কোন সংখ্যাকে বড় করলে যদি ঋণাত্মক মান পাওয়া যায়, এখন কোন সংখ্যাকে বড় করলে রুটের ভিতরে যা থাকবে ওইটাকে বড় করলে নরমালি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়। যেমন এই যে দেখেন √2, এটাকে যদি আমরা বর্গ করি, এটাকে কি ঋণাত্মক ভ্যালু পাইতেছি না? -2। হ্যাঁ, √−7 কে যদি বর্গ করি আমরা কিন্তু ঋণাত্মক ভ্যালু পাবো -7। তার মানে এগুলা হচ্ছে অবাস্তব সংখ্যা। কোন সংখ্যাকে বর্গ করলে যদি আপনি পরীক্ষা হলে এইভাবে আসবে, এটা বাস্তব সংখ্যা নাকি অবাস্তব সংখ্যা, কিন্তু এটা কিন্তু না। যেমন -2, এটাকে যদি বর্গ করি ঋণাত্মক ভ্যালু না, পজিটিভ ভ্যালু পাইলাম, তাহলে কিন্তু এটা বাস্তব সংখ্যা। কিন্তু বর্গ করার পরেও যদি দেখেন যে ঋণাত্মক ভ্যালু আছে, তাহলে ওইটা হয়ে যাবে কি? অবাস্তব সংখ্যা। এখন অবাস্তব সংখ্যার ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, অবাস্তব সংখ্যার একক i দ্বারা সূচিত করা হয়। i এর মান কি? -1 ধরা হয়।
আই এর বর্গ -1, যেমন অবাস্তব সংখ্যার সাথে আই যুক্ত থাকে। হ্যাঁ, আই দ্বারা অবাস্তব সংখ্যার একক হচ্ছে আই। এই আই এর ভ্যালু কত? আই স্কয়ার ইকুয়াল -1, আই স্কয়ারের ভ্যালু কত? -1, বা আই ইকুয়াল এখান থেকে আপনি বের করতে পারেন √1, আই এর ভ্যালু কত? √1 এটা, বা আই স্কয়ার ইকুয়াল -1, আই স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে আই এর ভ্যালু কত হবে? √1, এটা মনে রাখতে হবে অবাস্তব সংখ্যার ক্ষেত্রে। তার মানে অবাস্তব সংখ্যার সংজ্ঞাটা আমরা কি বললাম? কোন সংখ্যাকে বর্গ করলে আই এর মান -1, না আই স্কয়ারের মান -1, শুভদেব বলছেন আই এর মান। হ্যাঁ, এখন দেখেন আমি আবার বলতেছি যে কোন সংখ্যাকে বড় করলে যদি ঋণাত্মক মান পান, যেমন এই যে -2, এটাকে বড় করলে পজিটিভ ভ্যালু পাওয়া গেল, এটা হচ্ছে কি? বাস্তব সংখ্যা। কিন্তু √2, এটাকে বড় করলে দেখেন মাইনাসটা থেকেই যাচ্ছে, তার মানে এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এখন এই যে -2, দেখেন -2 আছে না? এই -2টাকে আমরা এইভাবে লিখতে পারি -1 × 2, এভাবে লিখতে পারি না? এন্ড একটাকে বলছিলাম যে আই স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, আই স্কয়ার। এই যে -1 এর পরিবর্তে দেখেন, এই -1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আই স্কয়ার। তার মানে এখানে আই স্কয়ার × 2, তার মানে এখানে তো কি হইতেছে? 2i স্কয়ার। এই টোটালটার ভ্যালু, মানে আমরা যেটা করলাম এটার ভ্যালু কিন্তু 2i স্কয়ার। এটা বুঝছেন কিনা? এইভাবে আপনার করতে হবে। বা এই যে অনেক সময় রুটের ভিতরে এটা থাকবে -2, এটা তো অবাস্তব সংখ্যা, কারণ এটাকে বর্গ করলে। তো এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখেন এখানে খেয়াল করবেন, এই যে -1 × 2 আমরা লিখতে পারি না? একই জিনিস না? -1 × 2, একটাকে আমরা বলছিলাম এই যে আই স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, আই স্কয়ারের ভ্যালু -1, তাহলে এখানে -1 আছে, এইটার পরিবর্তে আমরা লিখবো আই স্কয়ার × 2। তার মানে এখন দেখেন এই আই স্কয়ার আই স্কয়ার, তাই না? স্কয়ার আর রুটে কাটা যায়, শুধু আই √2। তার মানে এইটাকে যে √2 যে কথা, এটা কিন্তু একই কথা, আই চলে আসতেছে। এখন হইতেছে দেখেন, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা আমরা বললাম, এখন হইতেছে বিশুদ্ধ অবাস্তব সংখ্যা, মানে পিওর অবাস্তব সংখ্যা কোনগুলা? কোন সংখ্যার সাথে যদি আই যুক্ত থাকে, কোন সংখ্যার সাথে, যেমন 3i, একটু আগে যেটা বললাম যে 2i, বা i √2, এই যে এই আইটা যদি যুক্ত থাকে, এইটাকে বলা হবে পিওর অবাস্তব। পিওর অবাস্তব মানে আপনার কি বলতেছে যে বিশুদ্ধ অবাস্তব সংখ্যা, এগুলা যদি কোনো সংখ্যার সাথে আই যুক্ত থাকে, এগুলাকে বলা হবে বিশুদ্ধ অবাস্তব সংখ্যা। ঠিক আছে? তো বিশুদ্ধ অবাস্তব সংখ্যা কিন্তু আমরা চিনে ফেললাম, এগুলা দেখে পরীক্ষার হলে এগুলাই আসবে। এই যে বিশুদ্ধ অবাস্তব সংখ্যা, এই যে কোনো ধ্রুবক বা চলকের সাথে আই যুক্ত থাকলে, যেমন আমি যদি বলি যে 7i, এটাকে আপনি বলতে পারবেন বিশুদ্ধ অবাস্তব সংখ্যা। ঠিক আছে? এই যে এখানে কিন্তু আছে যে কোনটি অবাস্তব সংখ্যা, সরাসরি এই যে কোনটি অবাস্তব সংখ্যা। হ্যাঁ, দেখেন এটার সাথে আই যুক্ত আছে, এটা অবাস্তব সংখ্যা, এটা অবাস্তব সংখ্যা, এটা, তার মানে সবগুলাই হচ্ছে বিশুদ্ধ অবাস্তব সংখ্যা বা শুধু অবাস্তব সংখ্যা, যাই বলুক। এরপর আছে যে এই অঙ্কটা 41তম বিসিএস এর, এইটা আমি সমাধান দেখাবো। এটা আসেন, এরপরের লাইনটা আমরা একটু আগে যেভাবে করছিলাম, মাইনাস আলাদা করব। হ্যাঁ, -1 × 8 ইন্টু, এখানে দেখেন এই অঙ্কটা -1 × 2, একটা আগে বলছিলাম আই স্কয়ার ইকুয়াল -1, তো -1 এর পরিবর্তে আমরা একটা করে আই স্কয়ার দিতে পারবো এই অঙ্কে। দেখেন এই যে -1, এটার পরিবর্তে আমরা লিখবো আই স্কয়ার × 8, এই পার্টটা সেম কথা, -1 আছে, তার মানে আই স্কয়ার × 2। এখন খেয়াল করেন, স্কয়ার আর রুটে কাটা যাব, এখানে একটা আই বের হয়ে আসতেছে, এখানে কিন্তু √8 ইনটু, এখানে সেম ভাবে স্কয়ার আর রুটে কাটা যাবে, একটা আই বের হয়ে আসবে 2, এই পর্যন্ত বুঝছেন? এখানে একটা আই, এখানে একটা আই, এর কিন্তু গুণাকার আছে, তার মানে i × i হইতাছে। আর এখানে 8 × 2, তাহলে কত হচ্ছে? i × i মানে কত? আই স্কয়ার ইনটু, এখানে দেখেন 16, √16। আবার আই স্কয়ার ইকুয়াল কত? আই স্কয়ারের ভ্যালুটা হচ্ছে -1, আমরা কিন্তু আই স্কয়ারের ভ্যালুটা কি জানি? -1। তো এই আই স্কয়ারের পরিবর্তে আমরা দিতে পারি -1 ইনটু, এই 16কে রুট করলে 4, এটা কিন্তু -1, তো তার মানে -4। এই অঙ্কটার ভ্যালু কত? -4। কে বুঝেন নাই বলেন? এই অঙ্কটার ভ্যালু -4, কে বুঝেন নাই বলেন? এটা কিন্তু 41তম বিসিএস এর অঙ্ক। এটা ক্লিয়ার হয়েছে? 31 নম্বর না, আইসি না, আই হচ্ছে
ক্লিয়ার হয়েছে কিনা বলেন, কেউ যদি না বুঝে থাকেন বলতে পারেন, এ করে অনেকেই বুঝেন না। সাতটা 30-এ ক্লাস তো শুরু হওয়া যাবে না, 9টা থেকে শুরু হবে, তাহলে 9টা থেকে করবেন। নয়টা থেকে নিতে পারবো। এখন আসেন, এটা তো গেল, হ্যাঁ, পরবর্তীতে আসেন। এখন আমরা একটা জিনিস শিখবো, যে জটিল সংখ্যা। জটিল সংখ্যা কাকে বলে? যদি মানে একটু আগে তো বললাম, মানে বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা একসাথে মিক্স আকার থাকে। যেমন আমি বললাম যে 2 + 3i, এটা তো হচ্ছে কি অবাস্তব সংখ্যা, এইটা বাস্তব সংখ্যা। তখন এই দুইটাকে মিলে একসাথে বলা হবে কি জটিল সংখ্যা। মানে বাস্তব আছে অবাস্তব আছে একসাথে, তাহলে জিনিসটা জটিল হয়ে গেল, তাই না? এটাই কিন্তু এটাই বলতেছে, বাস্তব প্লাস অবাস্তব একসাথে হয়ে গেলে হয়ে যায় জটিল সংখ্যা। যেমন আমি যদি বলি এই যে 5 - 4i, তাই না? 5 - 4i, এই যে এখানে বাস্তব প্লাস অবাস্তব আছে একসাথে, বাস্তব আর অবাস্তব সংখ্যা একসাথে থাকলে এটা অবাস্তব, পিওর অবাস্তব, হ্যাঁ, আর এটা বাস্তব। তো এই দুইটা যদি একসাথে থাকে তাহলে এটাকে বুঝতে হবে জটিল সংখ্যা। এখন বুঝছেন কিনা জটিল সংখ্যা কোনগুলা? এটা কিন্তু পরীক্ষার হলে আসে। এটা হচ্ছে জটিল সংখ্যা। এখন আছে যে অনুবন্ধী জটিল সংখ্যা কোনটা? অনুবন্ধী জটিল সংখ্যা মানে কনজুগেট নম্বর, কনজুগেট কমপ্লেক্স নম্বর কোনটা? অনুবন্ধী জটিল সংখ্যা বের করতে হলে আমি একটু আগে যারা বলছিলাম, যদি 5 + 3i, এখন এইটার যদি আমি অনুবন্ধী জটিল সংখ্যা বের করতে চাই তাহলে মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই যে -3i। তার মানে এই সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা এইটা। আবার যদি আমি বলতাম যে এরকম হইতেছে যে 3 - 2i, এইটার অনুবন্ধী জটিল সংখ্যা কত? জাস্ট এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর কিছুই না। তো বুঝছেন কিনা? এই যে বাকি সব সেম থাকবে। অনুবন্ধী জটিল সংখ্যাগুলো বুঝতেছেন কিনা? অনুবন্ধী জটিল সংখ্যা এটা না বুঝলে আমরা যদি যেটাই আসি তাহলে বুঝবেন। যে যে পরীক্ষার হলে আসছে এগুলো হুট করে চলে আসে, এত এর জটিল সংখ্যা, এত একটি জটিল সংখ্যা, এই জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা কত? এটার অনুবন্ধী সংখ্যা, তাহলে এই যে 7i আছে, তাই না? এটার অনুবন্ধী সংখ্যা মাঝখানে শুধু প্লাস চলে আসবে। ক্লিয়ার? যে অনুবন্ধী। আবার যদি এরকম থাকতো 3 + 5i, এইটার বলতেছে অনুবন্ধী সংখ্যা কত? এই যে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস, এটা হচ্ছে অনুবন্ধী সংখ্যা। এরপর আছে বিশুদ্ধ অবাস্তব সংখ্যা। দেখেন বিশুদ্ধ অবাস্তব সংখ্যা নয় কোনটা? আমি বলছিলাম কোন সংখ্যার সাথে যদি i যুক্ত থাকে এটা বিশুদ্ধ অবাস্তব সংখ্যা, এইটা বিশুদ্ধ অবাস্তব সংখ্যা, এটাও বিশুদ্ধ অবাস্তব সংখ্যা, এটাও বিশুদ্ধ, কিন্তু এটা কিন্তু বিশুদ্ধ না, কারণ এটা বাস্তব অংশ। আবার এইটা অবাস্তব, বাস্তব আর অবাস্তব একসাথে হলে জটিল সংখ্যা, এটা কিন্তু জটিল সংখ্যা। তো জটিল সংখ্যাটা বুঝছেন কিনা এটা বলেন তো? এই বিষয়গুলো অনেকেই জানেন না, এই ছোটখাটো বিষয় আজকে পড়াইলাম। এই স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য অপেক্ষা বড় যে কোনো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা। দেখেন শূন্য থেকে বড় হতে পারবে, তার মানে স্বাভাবিক সংখ্যা কিন্তু ঋণাত্মক না, স্বাভাবিক সংখ্যা কিন্তু ঋণাত্মক সংখ্যা না। মানে শূন্য থেকে বড় হতে হবে 1 2 3 4, মাইনাসে যাইতে পারবেন না, কারণ মাইনাস তো মাইনাস যে কোনো সংখ্যার চেয়ে কিন্তু শূন্য বড়। তার মানে শূন্য অপেক্ষা বড় 1 2 3 4 যত বড় যেতে পারে সমস্যা নেই। শূন্য অপেক্ষা বড় যে কোনো সংখ্যাকে বলা হয় ন্যাচারাল, মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। ন্যাচারাল নম্বরকে স্বাভাবিক সংখ্যা মানে কি? ন্যাচারাল নম্বর, ন্যাচারাল নম্বরকে n দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আছে হচ্ছে পূর্ণ সংখ্যা কাকে বলে? ইন্টিজার, যেটাকে বলা হয় ইন্টিজার। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। শূন্য সহ বাস্তব সংখ্যা শূন্য সংখ্যা পার্থক্য, বাস্তব সংখ্যা বলতে শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক বলছিলাম, কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু ভগ্নাংশ থাকবে। বাস্তব সংখ্যার মধ্যে ভগ্নাংশ থাকবে, কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে ভগ্নাংশ থাকা যাবে না। অখণ্ড বলছে, অখণ্ড সংখ্যা বলছে। তার মানে বাস্তব সংখ্যা আর পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, পূর্ণ সংখ্যার মধ্যে কোনো ভগ্নাংশ থাকবে না, অখণ্ড মানে
পুরোপুরি সংখ্যা যেগুলো ওগুলো থাকবে। এটা গেল একটা। যেমন এখানে শূন্য, ধনাত্মক, ঋণাত্মক সব থাকবে বাস্তব সংখ্যাতেও, আবার পূর্ণ সংখ্যাতেও। কিন্তু বাস্তব সংখ্যাতে ভগ্নাংশ থাকতে পারবে, ভগ্নাংশগুলো বাস্তব সংখ্যাতে কাউন্ট হবে, কিন্তু হবে না। এখন ধনাত্মক সংখ্যা, এটা সবাই জানি যে শূন্য অপেক্ষা বড় সকল স্বাভাবিক সংখ্যাকে স্বাভাবিক ধনাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এই ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা এগুলো সবাই জানি। শূন্য এটি ধনাত্মক বা ঋণাত্মক কোনোটিই নয়, শূন্যটা। হ্যাঁ, এখন আসেন বিশেষ নোট, এটা একটু মনে রেখে দেন যে এক সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনটি নয়। এটা কি স্বতন্ত্র সংখ্যা, এটা মৌলিকও না যৌগিকও না। হ্যাঁ, এক। বাস্তব সংখ্যার ক্ষেত্রে অবৈধ উপাদান, এটা পড়ছে। আবার যে কোনো দুইটি বাস্তব সংখ্যার যোগফল সর্বদাই বাস্তব সংখ্যা হবে। যে কোনো দুইটা বাস্তব সংখ্যা যদি যোগ করেন, 3 আর 2 যোগ করলে যে সংখ্যাটা পেলাম বাস্তব, আবার 7 আর 4 যোগ করলে 9 বাস্তব সংখ্যা। হ্যাঁ, দুইটা বাস্তব সংখ্যা যোগ করলে বাস্তব সংখ্যা পাওয়া যাবে। এটা বলছে বাস্তব সংখ্যার পরম মান সবসময় ধনাত্মক, যে কোনো সংখ্যার পরম মান। যেমন এই যে এটা পরম মান চিহ্ন কোনটা, এটার ভিতরে যদি 4 থাকে তাও 4 বাস্তব সংখ্যার ক্ষেত্রে, আবার এটার ভিতরে -4 থাকলে তাও 4। মানে পরম মান এর ভিতর থেকে যে সংখ্যাগুলো বের হবে মাইনাস থাকবে না, ঋণাত্মক থাকবে না। হ্যাঁ, শেষ 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 একটু আছে, আর একটু আছে। দেখেন, স্বাভাবিক সংখ্যার বর্গ স্বাভাবিক সংখ্যা হয়, আর স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি একের থেকে শুরু না? তো এই জন্য বলছে ক্ষুদ্রতম সদস্য 1। এখন চলে আসেন এই যে প্র্যাকটিস গুলা। বাস্তব সংখ্যার পরম মান সবসময় কি ধনাত্মক, একটাকে বলছেন বাস্তব সংখ্যার পরম মান। পরম মানের ভিতর থেকে সবসময় ধনাত্মক সংখ্যা, এটা মাইনাস থাকলে ধনাত্মক বের হবে। হ্যাঁ, কোন একটি বাস্তব সংখ্যা এ হলে এর পরম মান এ হলে এটা কি প্লাস মাইনাস এ হবে। হ্যাঁ, এক কোন ধরনের সংখ্যা? এক কিন্তু মৌলিক বা যৌগিক কোনটি নয়। ওই যে স্বাভাবিক সংখ্যার বর্গ কি স্বাভাবিক সংখ্যাই হবে। এটাকে বলছে যে কোনো দুইটি বাস্তব সংখ্যার যোগফল সর্বদাই বাস্তব সংখ্যা। এগুলা কিন্তু দেখেন স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য কত? 1। মোটামুটি এই পর্যন্ত। এরপর আমরা মূলদ আর অমূলদ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এরপরে অমূলদ আর মূলদ একদম সহজ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল কিন্তু ক্লাস আছে, মনে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।